আশুতোষ তার হাতে থাকা চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলে, আর ওর রক্ত নদীতে পড়তেই হঠাৎ করে ধোঁয়ার মতো হয়ে আলো জ্বলতে থাকে, আর ছায়া অজ্ঞান হয়ে নদীর দুনিয়া থেকে এসে পড়ে। তো তুমি আমার গেছো? আমি কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি তোমার বউকে নিতে আসবে। আমার তো আমার বউকে চাই, আর আমি ওকে ন্যায় বিচার পেতে সাহায্য করব। যে ওর ক্ষতি করতে চেয়েছিল তার থেকে বদলা নেব। এখন তো আমি তোমার থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছি। এতদিন যা কিছু তোমার ছিল এখন থেকে সব আমার হবে। এরপর বাণী রহস্যময়ভাবে হাসি দিয়ে তার বাড়ি চলে গেল। কি হয়েছে বেটি, তুমি এত চিন্তিত কেন? আর ছায়া কোথায়? বাবা, আমি ওকে চিরদিনের জন্য রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এটা তুমি কি করেছো বেটি? যদি কেউ জেনে যায় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ বেটি, ও তো আমারও আওলাদ ছিল। যদি আশেপাশের মানুষ জানতে পারে তুমি তোমার সৎ বোনকে মেরেছো, তাহলে কি বলবে? তাতে আমার কিছুই যায় আসে না বাবা। আমি যা করেছি বেশ করেছি। এখন তোমাদের যা মন চাই করো। বাণী নিজের কামরায় চলে যায়। তখন রঘুর সামনে তার পুরনো দিন ভাসতে লাগলো। একদিন রঘু নিজের বউ সুজাতা আর নিজের 6 বছরের মেয়ে বাণীকে নিয়ে ঘন জঙ্গলের পথে যাচ্ছিল। তখন এক ব্যক্তি একটি মাসুম বাচ্চাকে নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। এই বাচ্চা তোমরা রাখো আর এর লালন পালন করো। পুরো 20 বছর পর আমি ওকে নিতে আসব। এর বিনিময়ে তোমাদের এত সম্পদ দেওয়া হবে যে তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। কিন্তু এই বাচ্চাটা কি, আর ওকে আমি কেন লালন পালন করব? ব্যাস, শুধু এটুকু জানো যে এই বাচ্চা তোমাদের ভাগ্যের চাকা। যদি তোমাদের খারাপ দিন ঘোচাতে চাও তাহলে ওকে তোমাদের সাথে রাখো, আর কোনো প্রশ্ন করো না। পুরো 20 বছর পর আমি ওকে নিতে আসব। তারপর কেশব রহস্যময় হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। ওকে আমরা রেখে দিই। আর তাছাড়া ও মাসুম বাচ্চা, আমাদের আগে থেকেই একটা মেয়েটি আছে, আর ওকেও লালন পালন করব। যে সম্পদ আমরা পাবো তা দিয়ে আমাদের গরিবী জীবন বদলে নেব। ঠিক আছে, যেভাবে তুমি বলো, চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই। তারপর রঘু ওই বাচ্চাকে নিজের ঘরে নিয়ে আসে আর 2 বাচ্চাকে লালন পালন করতে থাকে। দেখতে দেখতে ছায়া বড় হয়ে যায়। একদিন ছায়া আর বাণী ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি চলো ছায়া, খুব দেরি হয়ে যাচ্ছে। আমার আশুতোষের সাথে দেখা করতে হবে, ও কতক্ষণ ধরে অপেক্ষা করছে। কিন্তু বাণী, বাবা যদি জানতে পারে তাহলে অনেক রাগ করবে। আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। চুপ করো, আমি যা বলেছি তাই করো। আর সামান্য একটু রাস্তা আছে, ও মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। তারপর দুজন সামনে হাঁটতে থাকে আর কিছুক্ষণ পর নদীর কিনারে এসে পৌঁছায়, যেখানে আগে থেকেই আশুতোষ বসে অপেক্ষা করছিল। বাণী, আসতে এত সময় লেগেছে কেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যাঁ আশুতোষ, আমাদের বিয়ের ব্যাপারে তো আজকে তোমার বাবার সাথে কথা বলার কথা ছিল। তিনি কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? মাফ করে দাও বাণী, আমি কথা তো বলেছি, কিন্তু বাবা আমাদের সম্পর্কের জন্য মোটেও প্রস্তুত নয়। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এ কারণে আমি সোজা বলে দিয়েছি, বিয়ে করলে শুধু তোমাকেই করব। আমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। চলো আমরা বিয়ে করি। না আশুতোষ, আমি তোমার সাথে থাকার জন্য প্রস্তুত নই। আমি তোমাকে ভালোবেসেছি শুধু ঠাকুর পরিবারের বউ হওয়ার জন্য, কোনো গরিব ঘরে থাকার জন্য নয়। গরিব মানুষের উপর আমার ঘৃণা। এটা তুমি কি বলছো বাণী? তুমি তো সবসময় বড় বড় ওয়াদা করতে, একসাথে বাঁচা আর মরার কথা বলতো। তাহলে এখন টাকার জন্য খোঁটা দিচ্ছ কেন? দেখো, প্রেম ভালোবাসা ঠিক আছে, কিন্তু সংসার চালানোর জন্য টাকা পয়সা জরুরি। এখন তোমার সাথে আর কথা বলতে মন যাচ্ছে না, আমি আসি। তারপর বাণী ওখান থেকে চলে যায় আর ছায়াও তার পেছন পেছন হাঁটতে থাকে। বাণী, এটা তুমি ঠিক করছো না। তুমি তো
আশুতোষকে সত্যি ভালোবাসো, ওকে একটা সুযোগ দাও। বেচারা তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। চুপ করো। যদি আশুতোষকে তোমার এতই ভালো লাগে তাহলে তুমি ওকে বিয়ে করে নাও, কিন্তু আমি কোনো ভিখারির জন্য আমার জীবন নষ্ট করব না। আমি ঠাকুর পরিবারের বউ হব। তারপর বাণী ওখান থেকে চলে যায়, আর ছায়ার চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। আমি তোমাকে কিভাবে বুঝাই বানি, আমিও আশুতোষকে ভালোবাসি, কিন্তু ও শুধু তোমাকে ভালোবাসে এই কারণে আমি কখনো আমার মনের কথা ওকে বলিনি। তারপর ছায়া উদাস মনে ওখান থেকে চলে যায়, আর এদিকে আশুতোষ রহস্যময় হাসি দিয়ে চলে যায়। সময় নিজের মতো চলতে থাকে। পরের দিন সকালবেলা বাণী আর ছায়া নিজের পিতার সাথে বসে বসে গল্প করছিল। তখন আশুতোষ তার বাবা ঠাকুরের সাথে ওখানে এসে পৌঁছায়। ঠাকুরকে দেখে রঘু তাড়াতাড়ি দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ঠাকুর সাহেব, প্রণাম প্রণাম। আজ এখানে কি মনে করে এসেছেন? আমি আমার ছেলে আশুতোষের বিয়ে তোমার মেয়ে ছায়ার সাথে দিতে চাই। আপনি কেমন কথা বলছেন ঠাকুর সাহেব? আপনার ছেলে আশুতোষ তো আমার বড় বেটি বাণীর সাথে প্রেম করত। হ্যাঁ, আমি বাণীকে ভালোবাসতাম, কিন্তু ওর শুধু ধন সম্পদের ওপর লোভ। এমন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না যার আমার প্রতি কোনো সম্মান নেই। তারপর বাণী দৌড়ে সামনে এসে দাঁড়ায়। এখানেও কি হচ্ছে? আশুতোষ, তুমি তোমার বাবার সাথে? তোমাকে তো তোমার বাবা ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে এইসব কি? আমি শুধু তোমার ভালোবাসার পরীক্ষা করছিলাম বাণী। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার ধন দৌলতকে। এতে সত্যিটা সামনে চলে এসেছে। আমার বাবা এতদিন যা বলতো সব সত্যিই ছিল। না আশুতোষ, এভাবে বলো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে বিয়ে করো। না বেটি, ঠাকুর পরিবারের বউ এমন হতে পারবে না যার ধন সম্পদের ওপর লোভ। আমাদের ছায়ার মতো সংস্কারী আর ভদ্র মেয়ে দরকার। না না ঠাকুর সাহেব, এটা কি করে সম্ভব? বড় বেটির আগে ছোট বেটির বিয়ে, সমাজ কি এটা মেনে নেবে? এই সিদ্ধান্ত আমি আর আমার বাবা নিয়েছি। আমরা ঠাকুর পরিবারের, আমরা যা বলি তাই করি। ছায়া, তুমি আমাদের সাথে চলে। ছায়া কিছুই বলতে পারে না, ওর চোখ থেকে শুধু পানি পড়তে থাকে। এইসব হঠাৎ করে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জীবন এখন কোন মোড়ে এসে দাঁড়ালো। বেটি, ভয় পেও না, আমি তোমাকে নিজের মেয়ের মতো রাখবো। তুমি সবসময় গরিব দুঃখীদের সাহায্য করেছো। তোমার মন অনেক বড়, তোমাকে আমাদের বাড়ির বউ হতেই হবে। ঠাকুর ছায়ার কাছে যায় আর ওর কাঁধে হাত দিয়ে আশ্বাস দেয়। চলো বাবা, আমরা এখন যাই। আশুতোষ, ঠাকুর আর ছায়া ওখান থেকে চলে যায়, আর পেছনে বাণী, সুজাতা আর রঘু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি কখনো ভাবিনি আশুতোষ আমাকে এভাবে ছেড়ে দেবে। ও আমাকে ধোঁকা দিয়েছে। আমি প্রথম থেকেই বলছি বাণী, সাবধানে থাকো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। দেখো, ওই মেয়েটা আজকে ঠাকুর বাড়ির বউ হয়ে গেছে, যাকে তুমি তুচ্ছ ভাবতে। হে উপরিওয়ালা, আমি আমার হাতেই জীবন বরবাদ করেছি, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। বাণী কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। রঘু আর সুজাতা চিন্তিত হয়ে ঘরে এসে বসে থাকে। এখন আমরা কি করব? ঠাকুর তো ছায়াকে নিজের সাথে নিয়ে গেছেন, আর যদি ওই ব্যক্তি এখন এসে পড়ে যে 20 বছর পূর্বে আমাদের বাচ্চা দিয়েছিল, তখন আমরা কি করব? হ্যাঁ, আমারও খুব ভয় লাগছে। শুধু আর 1 সপ্তাহ বাকি আছে 20 বছর হওয়ার। জানি না সামনে কি হবে, ওই ব্যক্তি কি আসবে নাকি আসবে না। তখন দরজায় জোরে জোরে আওয়াজ হতে থাকে। সামনে কেশব দাঁড়িয়ে থাকে, আর কেশবকে দেখে রঘু আর সুজাতা ভয় পেয়ে যায়। এখন সময় এসেছে। 20 বছর আগে আমি যেই বাচ্চা তোমাদের দিয়েছি, এখন তাকে ফেরত চাই। আর যেমন ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে, ওই রকম সম্পদই তোমাদের দেওয়া হবে। আমি 20 বছর ওকে কষ্ট করে লালন পালন করেছি, এখন আমার পুরো টাকা লাগবে। চিন্তা করো না, তোমাদের প্রাপ্য সম্পদই দেওয়া হবে। আমার শুধু ওই বাচ্চা সহি সালামতে ফেরত চাই। ঠিক আছে, আমরা রাজি আছি। কেশব ওখান থেকে চলে যায়। আসলে এই বাচ্চাটা কে? এটার রহস্য কি? যেই হোক না কেন, তাতে আমাদের কিছুই যায় আসে না। আমাদের শুধু টাকা চাই। হ্যাঁ, আমরা ওকে পালতে অনেক কষ্ট করেছি, কিন্তু এখন সে ঠাকুরের সাথে চলে গিয়েছে। এখন আমি এই লোকটার পিছু নেব।
রঘু চুপচাপ কেশবের পেছনে আসতে থাকে আর কিছুক্ষণ পর রাজমহলে এসে পৌঁছায়। ও তো রাজমহলের ভেতরে গেল, মনে হচ্ছে অনেক বড় কিছু আছে, আমাকে সত্যিটা জানতে হবে। রঘু চুরি চুপকে রাজমহলের ভেতরে প্রবেশ করে। কোনো খবর আছে? আমার মেয়ে সম্পূর্ণ ঠিক আছে তো? হ্যাঁ মহারানী, আমি ওদেরকে বলে দিয়েছি সামনের মাসে গিয়েই নিয়ে আসবো। এত বছর পর আমি আমার মেয়ের সাথে দেখা করব, হে উপরওয়ালা, তোমার লাখ লাখ শুকরিয়া। রানী মাহিমার চোখ দিয়ে পানি পড়তে থাকে আর এদিকে দূরে দাঁড়ানো রঘু সব শুনে ফেলে। হে উপরওয়ালা, ছায়া তো রাজকুমারী, ওরা কত বড় সত্যি লুকিয়ে রেখেছিল। রঘু তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি এখন যা বলবো শুনে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। কি কথা? তাড়াতাড়ি বলো। ছায়া কোনো সাধারণ মেয়ে নয়, ও হচ্ছে এই রাজ্যের রাজকুমারী। আমি নিজের কানে শুনেছি, রানীমা বলছে ছায়া ওনার বেটি। রাজকুমারী মানে অপার ধন, এ তো আমাদের জন্য সোনার খনি। এখন তো এটার সঠিক ফায়দা উঠাতে হবে। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব? কেননা আমরা আসল রাজকুমারীর বদলে আমাদের মেয়েকে রাজকুমারী বানিয়ে পাঠাবো আর ছায়াকে রাস্তা থেকে সরিয়ে দেব। তুমি এটা কি বলছো? ওই লোকেরা নিশ্চয়ই আমাদের পুরো পরিবারের খোঁজ খবর নিয়েছে, আর রানীমা নিজের মেয়েকে আমাদের মতো সাধারণ মানুষের ঘরে দিয়েছে, তো নিশ্চয়ই কোনো মতলব আছে। আমরা এটা কখনোই করতে পারবো না। শুধু আমার কথা শোনো, তারপর দেখো আমাদের মেয়ে রাজকুমারী হয়ে যাবে। এরপর আমরা কত ধনী হয়ে যাব। রানী তো আমাদের অল্প ধন দিবে, কিন্তু যদি আমাদের মেয়ে রাজকুমারী হয়ে যায় তাহলে অনেক ধন সম্পদ পাবো। পুরো মেহলের খাজানা আমাদের হবে। কিন্তু এটা কখনোই হবে না। তোমার মনে আছে ছায়ার হাতের মধ্যে একটা চিহ্ন আছে? আমি অনেক চেষ্টার পর জানতে পেরেছি ওটা একটা রাজ পরিবারের চিহ্ন। যদি আমরা আমাদের মেয়েকে রাজকুমারী বানাই তাহলে ওর হাতে চিহ্ন কোথা থেকে আসবে? দুজনে চিন্তিত হয়ে পড়ে আর দূরে লুকিয়ে থাকা বাণী সব শুনে ফেলে। আচ্ছা, তো ও এক রাজকুমারী। ও তো আমার পুরো জীবন নরক বানিয়েছে। এটাই সঠিক সময় আমি ওর থেকে বদলা নেওয়ার। তারপর বাণী ঘর থেকে বেরিয়ে পড়ে আর এভাবেই কয়েকদিন কেটে যায়। বাণী অনেক চেষ্টা করে কিন্তু ছায়ার আশেপাশেও যেতে পারে না। আমি কতদিন ধরে চেষ্টা করছি ঠাকুরের বাড়িতে যাওয়ার, কিন্তু ঠাকুরের লোকজন আমাকে দরজার থেকেই তাড়িয়ে দিচ্ছে। আমাকে যে করেই হোক ওকে সরিয়ে ওর জায়গা নিতে হবে। বাণী চিন্তিত হয়ে পড়ে এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনও দেখে আশুতোষ আর ছায়া সামনে থেকে আসছে। চলো, সঠিক সময় পেয়েছি। আমি কয়েকদিন ধরেই ওদের খুঁজছি, আজ ওরা নিজেরাই আমার সামনে হাজির। তারপর বাণী তাদের সামনে যায় আর কান্নার নাটক করতে থাকে। ছায়া, তোমার সাথে আমার কত দিন হয়েছে দেখা হয়নি। আমার তোমার কথা অনেক মনে পড়ছে। তুমি এখানে কি করছো? আর আমার বউয়ের থেকে দূরে থাকো। আশুতোষ, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়েছে। আমি ধন সম্পদের লোভে তোমাকে হারিয়েছি, কিন্তু ও তো আমার বোন। আমরা যতই ঝগড়াঝাটি করি না কেন, তারপরও সবসময় একসাথে থেকেছি। আমার তো বোনের সাথে অনেক কথা বলার আছে। না না, আমি চাই না আমার বউ তোমার সাথে থাকুক। তোমার খারাপ ছায়া আমি আর বউয়ের ওপর পড়তে দেব না। ছায়া, চলো এখান থেকে। দেখুন না, ও আমার সাথে কত মিষ্টি করে কথা বলছে, তো আমার ওর সাথে কথা বলা উচিত। ঠিক আছে, কিন্তু তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখবে। তারপর আশুতোষ ওখান থেকে চলে যায়। আচ্ছা, তো এই গর্ভবতী। চলো, একবারেই সব শেষ করে দেব। তারপর বাণী ছায়ার কাঁধে হাত রাখে। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? চলো না, আমরা ওই নদীর কিনারে গিয়ে বসে কথা বলি, যেখানে আমরা ছোটবেলায় পানি ভরতাম। ঠিক আছে, কেন না? চলো চলো না, আমরা গোসল করি। অনেকদিন হয়েছে একসাথে গোসল করিনি। কিন্তু বাণী, আমি তোমার সাথে গোসল করতে পারবো না, কেননা আমি 2 মাসের গর্ভবতী আর এই অবস্থায় নদীতে গোসল করা ঠিক হবে না। ঠিক আছে, তুমি এখানেই থাকো আর আমি গোসল করতে যাই।
বাণী নদীতে গোসল করছিল আর হঠাৎ করে ছায়ার হাত ধরে নদীতে নামিয়ে দিল। এরপর বাণী আর ছায়া হাসতে খেলতে নদীর মধ্যে গোসল করতে থাকে। তারপর বাণী হঠাৎ করে ছায়ার মাথায় হাত দিয়ে ওকে পানিতে ডুবিয়ে দেয় আর নিজে পানি থেকে উঠে আসে। এখন তো আমি তোমার থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছি। এই তো দিন যা কিছু তোমার ছিল এখন থেকে সব আমার হবে। এরপর বাণী রহস্যময়ভাবে হাসি দিয়ে তার বাড়ি চলে গেল। কি হয়েছে বেটি, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি ছায়াকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, এখন আমি ওর জায়গা নেব। এটা তুমি কি করেছো বেটি? ও তো রাজকুমারী, যদি কেউ জেনে যায় তাহলে আমাদের জীবিত ছাড়বে না। আমার মেয়ে একদম ঠিক কাজ করেছে। এখন তো আমার মেয়ে রাজকুমারী হয়ে যাবে। কাল সকালেই আমরা ওকে রাজমহলে নিয়ে যাব। কিন্তু যদি সত্যিটা সামনে চলে আসে তো? কিভাবে আসবে? ওই ব্যক্তি সেই ছোটবেলায় মাসুম বাচ্চা আমাদের দিয়েছিল। এত বছরে না এই বাচ্চাটাকে দেখেছে, না এর খোঁজ খবর নিয়েছে। এভাবেই ওই রাতটা কেটে যায়। তিনজনই খুব চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আশুতোষ রঘুর বাড়িতে পৌঁছে যায়। বাণী, বাইরে এসো। আমার বউ কোথায়? কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? আমার বউ কোথায়? তাকে কোথাও দেখছি না কেন? কালকে তোমার সাথে কথা বলার পর ও আর বাড়িতে ফেরেনি। আমি জানি না, অনেকক্ষণ কথা বলার পর তো চলে গিয়েছে। মিথ্যে বলো না, নিশ্চয়ই তুমি আমার বউয়ের সাথে কিছু করেছো। আশুতোষ, মানছি আমি তোমার সাথে প্রেম করেছি আর ধোঁকা দিয়েছি, কিন্তু তাই বলে আমার বোনকে। উফ 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 উফ। বাণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর আশুতোষ ওখান থেকে চলে যায়। চলো, আমি ভালো নাটক করেছি। এরপর পিছন থেকে রঘু আর সুজাতা চলে আসে। বেটি, আমরা তো বেঁচে গেছি। না বাবা, তোমার কি মনে হয় আমি এত কাঁচা খেলোয়াড়? চলো, আমাদের রাজমহল যেতে হবে। তিনজন ওখান থেকে চলে যায় আর রাজমহলে গিয়ে পৌঁছায়। তোমরা চলে এসেছো, চলো তোমাদের রানীমার কাছে নিয়ে যাই। তারপর কেশব ওই তিনজনকে রাজমহলে নিয়ে যায়। এই কি সেই মেয়ে যাকে আমি 20 বছর পূর্বে তোমাকে দিয়েছিলাম? মহারানী, এই সেই বাচ্চা যাকে আপনি 20 বছর পূর্বে দিয়েছিলেন। আমি অনেক কষ্টে ওকে লালন পালন করেছি। কেশব, দেখো তো ওর হাতে কি সেই চিহ্ন আছে যা রাজ পরিবারের পরিচয় বহন করে? তারপর কেশব ওর হাতের চিহ্ন দেখে, মহারানী, পুরো ওই রকম চিহ্ন। হে ওপরওয়ালা, এটাই আমাদের রাজকুমারী। চলো, ভালো হয়েছে আমি নকল চিনি লাগিয়ে নিয়েছি। আপনি আমার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, এজন্য আপনাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। কেশব, এক্ষুনি ওনাদের প্রাপ্য সম্পদ দিয়ে দাও, একটাও যেন কম না হয়। তারপর কেশব এক থলি মোহর এনে রঘুকে দেয়। তারপর রঘু আর সুজাতা রাজমহল থেকে বেরিয়ে যায়। সুজাতা, দেখো, আমরা এত কষ্ট করে রাজকুমারীকে লালন পালন করেছি, আর রানীমা আমাদের এই সামান্য কয়টা মোহর দিয়েছে। ভালো হয়েছে আমাদের মেয়ের রাজমহলে চলে গেছে, এখন তো রোজ মোহর পাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, ব্যাপারটা মন্দ নয়। দুইজন ওখান থেকে চলে যায়। আর এভাবেই একদিন বাণী গভীর রাতে ঘুম থেকে উঠে যায়। চলো এখন যাই, অনেক মোহর নিতে হবে আর মা বাবাকে দিয়ে আসতে হবে। তারপর বাণী গভীর রাতে খাজানার রুমে যায় আর ওখান থেকে ধন চুরি করে নিজের কামরায় যাচ্ছিল। তখন দূরে দাঁড়িয়ে কেশব চুপি চুপি সব দেখছিল। রাজকুমারী এত রাতে খাজানার কামরা থেকে মোহর চুরি করছে কেন? এসব তো নিজের। যাই, মহারানীকে গিয়ে বলি। তারপর কেশব রানী মাহিমার কাছে যায়। কি হয়েছে? তুমি এত রাতে এখানে কি করছো? রানীমা, আমার আপনাকে অনেক জরুরি কথা বলার আছে। আমি রাজকুমারী বাণীকে খাজানার রুম থেকে মোহর চুরি করতে দেখেছি। কি? রাজকুমারী আমার মোহর চুরি করবে? কিন্তু এইসব তো ওরই। মহারানী, আমি বুঝতে পারছি না কেন রাজকুমারী ধন চুরি করছে।
নিশ্চয়ই কোনো মতলব আছে যা আমাদের থেকে লুকোচ্ছে। কেশব, তুমি ওর উপরে নজর রাখো আর চোখ কান খোলা রাখো। কেশব ওখান থেকে চলে যায়। আর এভাবেই প্রতি রাতে রাজকুমারী রাজমহল থেকে চুরি চুপকে মোহর নিয়ে তার মা বাবাকে দেয়। বেটি, তুমি এত রাতে এখানে কি করছো? দেখো, আমি এত ধন সম্পদ চুরি করেছি যে তোমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। যার তোমার মতো একটা মেয়ে আছে তার আর কি চাই? এখন তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপর বাণী ওখান থেকে চলে যায় আর দূরে দাঁড়িয়ে আশুতোষ সব দেখে ফেলে। আচ্ছা, তো এরা খেলা খেলছে। অনেকদিন ধরেই আমি ওদের ওপর নজর রাখছি। এ তাহলে রাজকুমারী হয়েছে আর মোহর চুরি করে তার বাবাকে দিচ্ছে। নিশ্চয়ই কোনো মতলব আছে। এরা মনে হয় আমার বউয়ের সাথে খারাপ কিছু করেছে। আমাকে সব জানতে হবে। তারপর আশুতোষ চিন্তিত হয়ে ওখান থেকে চলে যায় আর সাধু বাবার কুটিরে গিয়ে পৌঁছায়। বলো, কি জানতে চাও? সাধু বাবা, আমার শুধু আমার বউ ছায়ার জীবন বৃত্তান্ত চাই। আমার বউ কোথায় আছে আর যাকে তুমি বউ ভাবছো সে শুধু তোমার বউই না, সে এই রাজ্যের রাজকুমারী। ওই লোকেরা তো শুধু ওর লালন পালন করছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা রাজকুমারী হয়ে সাধারণ ঘরে থাকা, এটার মানে কি? দেখো, ও রাজ পরিবারের মেয়ে। রাজা তো অনেক আগেই মারা গিয়েছিল। রানী রাজকুমারীকে গরিবী জীবন দিয়েছিল এই কারণে যাতে ও সংগ্রাম করে এবং একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠে আর নিজের রাজ্যকে সঠিক নিশানায় নিয়ে যেতে পারে। যদি সে রাজমহলে থাকতো তো অহংকারী হয়ে যেত। এই কারণেই রানী ওকে গরিব ঘরে রেখে আসে। কিন্তু এখন ছায়া কোথায়? বাণী ওকে মারার চেষ্টা করেছে, কিন্তু তোমার বউ এখনো জীবিত আছে এবং নদীর দুনিয়ায় আছে। কেননা ওকে মারা এত সহজ নয়। ওখানে ওর আগের জন্মের অনেক আত্মারা রয়েছে, তারাই রাজকুমারীকে সুরক্ষা করছে। তুমি ওই নদীর কিনারে যাও আর নিজের শরীরের এক ফোঁটা রক্ত নদীতে ফেলো। তারপর আত্মাদের বিশ্বাস হবে তুমি ওর আসল স্বামী। ঠিক আছে সাধু বাবা, আমি আমার বউকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। তারপর আশুতোষ নদীর কিনারে গিয়ে পৌঁছায়। ছায়া, আমি তোমার কিছুই হতে দেব না। আশুতোষ তার হাতে থাকা চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলে আর ওর রক্ত নদীতে পড়তেই হঠাৎ করে ধোঁয়ার মতো হয়ে আলো জ্বলতে থাকে আর ছায়া অজ্ঞান হয়ে নদীর দুনিয়া থেকে এসে পড়ে। আমার ছায়া, আমার ছায়া, তুমি ঠিক আছো তো? তুমি এসেই গেছো? আমি কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি তোমার বউকে নিতে আসবে। আমার তো আমার বউকে চাই, আর আমি ওকে ন্যায় বিচার পেতে সাহায্য করব। যে ওর ক্ষতি করতে চেয়েছিল তার থেকে বদলা নেব। হ্যাঁ, ও আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। ওকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা সব আত্মারা নিজেদের শক্তি ব্যবহার করে ওকে বাঁচিয়ে নিয়েছি। এখন তুমি যাও আর ওর সঠিক স্থান ওকে বুঝিয়ে দাও। ঠিক আছে, আপনার বিশ্বাস আমি ভঙ্গ করব না। ওকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাব। তারপর হঠাৎ করে আলো নিভে যায় আর আত্মারা উধাও হয়ে যায়। এখানে কি হচ্ছে? আমি কোথায় ছিলাম? ছায়া, শুনো, আমি তোমাকে সব খুলে বলছি। যখনই আশুতোষ সব খুলে বলতে থাকে আর ছায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি? আমি রাজকুমারী? কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার মা বাবা কিভাবে এত বড় ধোঁকা দিল? চলো আমরা রাজপ্রাসাদে যাই। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তোমার বোনকে এর শাস্তি পেতেই হবে। আশুতোষ ছায়াকে নিয়ে রাজমহলে এসে পৌঁছায়। এই মেয়েটা কি? তারপর আশুতোষ সব সত্যি বলতে থাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর হাতেও তো ওই রকম চিহ্ন। রানী মাহিমা ছায়ার হাতের চিহ্ন দেখতে থাকে। মহারানী, এটা তো সত্যি যে এই চিহ্নটা রাজবংশের, আর এই দুজনের মধ্যে কেউ না কেউ তো আসল রাজকুমারী। ততক্ষণে বাণী ওখানে এসে পৌঁছায়। কিভাবে বেঁচে আছে?
আমি তো ওকে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম, এটা কিভাবে সম্ভব? রাজকুমারী বাণী, এদিকে এসো আর সত্যি সত্যি বলো, এই দুইটা চিহ্নের মধ্যে কোনটা আসল? আমার হাতে চিহ্নই আসল, যা আমি ছোটবেলা থেকেই দেখছি। আর বানি, তোমার হাতে কখনো এই চিহ্ন ছিল না? না, আমার হাতের চিহ্নই আসল। সত্যিটা তো এখনই জানা যাবে। সিপাহী, যাও এক্ষুনি আগুন নিয়ে এসো। যে চিহ্ন নকল তা সহজেই পুড়ে যাবে, আর যে চিহ্ন আসল তা রয়ে যাবে। এটা করো না প্লিজ, আমার হাত জ্বলে যাবে। আমার হাতের চিহ্নই নকল। এ কি, তুমি আমাকে ধোকা দিয়েছো? তোমার বাবা আমাদের সাথে এত বড় খেলা খেলছে? হ্যাঁ মহারানী, আর আমি কয়েকদিন ধরেই দেখছি ও রাজকোষ থেকে ধন চুরি করছে আর নিজের মা বাবাকে দিচ্ছে। কেশব, যাও আর ওর ধোকাবাজ মা বাবাকে এখানে নিয়ে এসো। এর কিছুক্ষণ পরই বানির মা বাবাকে ওখানে নিয়ে আসে। এ কি, ছায়া বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? ওকে তো মেরে নদীতে ফেলে দিয়েছিল। তোমরা তো লোভে পড়ে আমার মেয়েকে মারতে চেয়েছিলে, আর আমার মেয়ের জায়গায় তোমাদের মেয়েকে রাজকুমারী বানিয়ে পাঠিয়েছো। এখন তো এটা শাস্তি পাবে। মহারানী, আমাদের ক্ষমা করে দিন, আমরা লোভে পড়ে এই কাজ করেছি। অপরাধীর কোনো মাফ হয় না। সিপাহী, ওদেরকে ধরে নিয়ে যাও আর মৃত্যুদণ্ড দাও। প্রহরীরা ওদের তিনজনকেই ঘিরে ধরে রাখে। না, ওদেরকে ছেড়ে দাও। ওরা আমার সাথে যত অন্যায়ই করুক না কেন, ছোটবেলায় থেকেই তো আমার বোন ছিল, আর ওনারা আমার মা বাবা ছিল। এখন আমি ওনাদের শাস্তি হতে দেখলে সহ্য করতে পারবো না। এই তো আমার আসল রাজকুমারী, এই আমার মেয়ে। আমি ওকে সঠিকভাবে বড় হওয়ার জন্য গ্রামে দিয়েছিলাম, আর আজকে আমার মেয়ে পুরো সংগ্রামী আর ধৈর্যশীল হয়ে ফিরে এসেছে। আমি তোমাদের তিনজনকে মাফ তো করতে পারবো না, আর মেয়ের মনও ভাঙতে পারবো না। তোমাদের খারাপ কাজের শাস্তি আমার মেয়েই সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য তোমরা আর গ্রামে থাকতে পারবে না। চলে যাও এখান থেকে, আর কখনো আমার সামনে আসবে না, তা না হলে আমি তোমাদের প্রাণ নিয়ে নেব। রঘু হাত জোর করে ছায়ার সামনে এসে দাঁড়ায়, আর ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমাদের ক্ষমা করো বেটি, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপরও তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। আমাদের ক্ষমা করে দাও ছায়া, আমি তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তুমি তারপরও আমাদের ক্ষমা করে দিয়েছো। আমরা তো ক্ষমার অযোগ্য। বানি, তুমি কখনোই আমাকে বোন মানতে না, কিন্তু আমি সবসময় তোমাকে আমার বোন ভেবেছি। এ কারণে আমি তোমার শাস্তি হতে দেখতে পারবো না, কিন্তু আমি তোমাকে ক্ষমাও করতে পারবো না, কারণ তুমি যখন আমাকে মারতে চেয়েছিলে তখন আমি গর্ভবতী ছিলাম। ছায়া ওখান থেকে চলে যায়, আর বানি, সুজাতা আর রঘু ওখান থেকে চলে যায়। এরপর ছায়া ওই রাজ্যের রাজকুমারী হয়ে যায়, আর পুরো রাজ্য আনন্দে ভরে যায়।